আমি যখন ছেলেটিকে ধরে ফেললাম আর বললাম তুমি যা করেছো এটা পুলিশ কেস হবে, ছেলেটি আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়লো, দাদা আপনি আমাকে পুলিশ হাতে তুলে দেওয়ার আগে 10 মিনিট আমার কথাগুলো শুনুন। আমি সেদিনকে ছেলেটির সব কথা শুনে চুপচাপ বাড়ি চলে এলাম। আজও আমি জানি না যে আমি সেদিনকে ঠিক করেছি না ভুল করেছি। আজকে আপনারাই বলবেন যে আমি সেদিনকে ঠিক করেছি না ভুল করেছি। পাহাড়ে একটা বিশাল বড় মার্কেটে একটি ছোট্ট চায়ের ঘুমটিতে আমি দুপুরবেলা গেলাম চা খেতে। যেহেতু ঠান্ডার জায়গা, সেখানে সারাদিনই কম বেশি চা বিক্রি হয়। চায়ের দোকানে চা খেতে খেতে হঠাৎ করে মনে হলো যে চায়ে কিছু মেশানো হয়েছে। এই টেস্ট আমি হয়তো এর আগেও কোথায় না কোথাও পেয়েছি। অনেক সময় চিন্তা ভাবনা করার পরে মনে পড়লো যে এটা একটা গাছের পাতা, যেটা সাধারণত সমতলে পাওয়া যায়, কেননা পাহাড় এবং সমতলের উদ্ভিদ একটু আলাদাই হয়। এই গাছের পাতা এখানে কিভাবে এলো আর এই বা কেন ব্যবহার করছে? আমি ছেলেটিকে বললাম, তুমি যে গাছের পাতাটা চায়ে ব্যবহার করছো এটা কিন্তু আইনত অপরাধ। ছেলেটি প্রথমে অস্বীকার করলো, পরবর্তীকালে আমি যখন সেই গাছের নাম ধরে বললাম, ছেলেটি তখন স্বীকার করলো যে দাদা আমি এটা করছি এবং কেন করছি আপনি যদি দয়া করে আমাকে বলার সুযোগ দেন আমি আপনাকে সব কিছু খুলে বলি। আমি জানি আমি এটা অন্যায় করছি আর এটা পুলিশ কেস হয়। যেহেতু পাহাড়ি এলাকা, সেখানে আমার চেনা পরিচিত কেউ ছিল না, তাই প্রথমে সব কিছু ভালো করে আমার জেনে বুঝে তারপরেই কোনো না কোনো স্টেপ নেওয়া দরকার ছিল। তাই আমি ছেলেটিকে বললাম, ঠিক আছে তুমি বলো, আমি শুনি একটু। ছেলেটি বললো, এই পৃথিবীতে আমি আর আমার মা ছাড়া আর কেউ নেই। বিগত 1.5 বছর ধরে আমি এই চায়ের দোকানটা চালাচ্ছি। তার আগে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি, ছোট বড় অনেক কাজ করেছি। কোথাও আমাকে কাজ থেকে তাড়িয়ে দিয়েছে, কোথাও আমি কাজ ছেড়ে দিয়েছি, কোথাও আমার কাজের জায়গায় বন্ধ হয়ে গেছে। শেষমেশ কোনো রকমের সামান্য কিছু পুঁজি ছিল, সেটা নিয়ে এই ছোট্ট একটা চায়ের ঘুমটে দিয়েছি। আর এত বড় মার্কেটে এত বড় বড় ক্যাফে রয়েছে, যেখানে আমার চা বলতে গেলে সেভাবে বিক্রি হয় না। আর বড় বড় ব্যবসাদাররা যেখানে থাকে, সেখানে ছোটোখাটো ব্যবসাদাররা নিজেদের পজিশন করতে পারে না। আমি 1 বছর অনেক কষ্ট, অনেক সংগ্রাম করেছি। সকাল থেকে রাত পর্যন্ত আমি চায়ের দোকান চালিয়েছি, কিন্তু আমি আমার মায়ের চিকিৎসার পয়সা জোগাড় করতে পারছি না। বিগত 6 মাস আগে আমি কোনো রকমের কষ্ট মষ্ট করে 25,000 টাকা জমিয়ে মাকে নিয়ে গেলাম কলকাতায় ডাক্তার দেখাতে। আমাদের এখানে তো বিশেষ কোনো ডাক্তার নেই। সেখানে মায়ের চিকিৎসা করতে গিয়ে জানলাম মায়ের চিকিৎসার জন্য প্রায় 1,50,000 টাকা খরচা আছে, যেটা আমার পক্ষে এখন জোগাড় করা সম্ভব না। 1 বছরে যদি আমি 25,000 টাকা জোগাড় করি, তাহলে 1.5 লাখ টাকা জোগাড় করতে আমার কত বছর লাগবে? আর মা বোধহয় ততদিন বাঁচবে না। এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই, মায়েরও কেউ নেই আমি ছাড়া। আমি কি করব সেই সময় আমি যখন বুঝে উঠতে পারছিলাম না, সেখানে একটি চায়ের দোকানে চা খেতে খেতে দেখলাম যে চায়ের স্বাদটা আলাদা। আমি চায়ের দোকানদারকে অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিল না। শেষমেশ আমি আমার মাকে দেখিয়ে মায়ের পুরো ঘটনাটা সেই দোকানদারকে আমি শেয়ার করি। অবশেষে দোকানদার চুপিসারে আমাকে গাছের পাতাগুলো দেয় এবং আমি 500 টাকার পাতা নিয়ে এসেছিলাম, যেটা আমি নিয়ে এসেও কিন্তু ব্যবহার করিনি। এখন আমার কাছে পাতা রয়েছে। লাস্ট 3 মাস হচ্ছে আমি এই জিনিসটাকে ব্যবহার করছি। আমি যখন থেকে ব্যবহার করা শুরু করেছি তখন থেকে আমার দোকানে বেচাকেনা বেড়েছে। বিগত 3 মাসে আমি প্রায় 1.5 লাখ টাকার কাছাকাছি ইনকাম করে ফেলেছি। এখন আমার দোকানে 2জন কারিগর আছে। একটা সময় ছিল যে আমি আর আমার অসুস্থ মা দুজনে মিলেই দোকান চালাতাম, সকাল থেকে রাত পর্যন্ত। কিছু করার ছিল না, তারপরেও আমরা কিন্তু পয়সা জমাতে পারছিলাম না। আমি একটা জিনিস ভাবতাম যে এই জিনিসটা খেয়ে কোনো মানুষের হয়তো ক্ষতি হবে না, কিন্তু কোনো মানুষকে না জানিয়ে এই জিনিসটা খাওয়ানোটা আমার অপরাধ। একদিকে আমার কাছে প্রশ্ন ছিল যে এই পৃথিবীতে একমাত্র আমার মা আছে, ওনাকে বাঁচানোটা আমার একান্তই দরকার এবং উনি ছাড়া আমি অসহায়, এবং সেটা আমার ধর্ম। একদিকে আমার কাছে প্রশ্ন ছিল যে আমি কাউকে না জানিয়ে যে জিনিসটা খাওয়াচ্ছি সেটা আমার কাছে অধর্ম। যতই হোক সেটা গাছের পাতা, কিন্তু সেটা সে না জেনেই খাচ্ছে। আমি একটা সময় দ্বিধাদ্বন্দ্ব পড়ে যাই যে আমি কি করব। যখন কোনো রকম রাস্তা খুঁজে পাচ্ছি না মাকে বাঁচাবার, শেষমেশ আমি এই ডিসিশনটা নিই এবং আমি এই পাতাটাকে ইউজ করি। আমি এটাকে ততদিন ব্যবহার করব যতদিন পর্যন্ত মা সুস্থ না হচ্ছে। আমার টাকা পয়সা জোগাড় হয়ে গেছে, আমি এবার কলকাতায় যাব, মায়ের চিকিৎসা করাবো। সেখান থেকে ফিরে আসার সময় আমি আরও 500 টাকার পাতা নিয়ে আসবো, আর 3 মাস আমি এটাকে ব্যবহার করব। মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, আমি একটা ভালো করে দোকান দেবো, দিয়ে আমি এই পাতা আর চায়ে ব্যবহার করব না। তাতে আমার বেঁচে কিনা কমুক, অসুবিধা নেই। এখন যদিও আমার একটা পরিচিতি হয়ে গেছে, এলাকার মানুষ আমার কাছে আসে, একটা পরিচিতি হয়ে গেছে, খুব বেশি বেঁচে কিনা কমবে না। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, এই পৃথিবীতে একমাত্র আমার মাই আমার জন্য সব কিছু। আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলছি, আমি এই জিনিসটা আর 3 মাস পরে ছেড়ে দেবো। সব কিছু শুনলাম, এমনকি শেষমেশ সে তার মাকেও ডাকলো, মায়ের মেডিকেল রিপোর্ট সবই দেখালো। দেখার পরে আমার বিশ্বাস হলো যে সত্য কথাই বলছে ছেলেটি। সব কিছু শোনার পরে যখন আমি চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, ছেলেটি আমাকে পেছন থেকে ডেকে বললো, দাদা যদি এরপরও আপনার মনে হয় যে আমাকে পুলিশকে তুলে দিতে পারেন, তবে আমার একটা অনুরোধ, আমার মায়ের চিকিৎসাটা আমাকে কমসে কম করতে দিন। আমি যে টাকাটা জমিয়েছি এই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করে মাকে নিয়ে আসতে পারবো। তারপরে মাকে দুটো খাবারের ব্যবস্থা করে দেবো, তারপরে আপনি আমাকে জেলে পাঠান।
কেননা আমি জানি 3 থেকে 6 মাস আমার জেল হতে পারে, আর সেই সময় আমার মা কিন্তু না খেয়ে মারা যাবে, আর যদি মায়ের চিকিৎসা না হয় তাতেও মা মারা যাবে। আমি চুপচাপ সেখান থেকে মাথা নিচু করে চলে এলাম। আমি পুলিশের কাছে যাইনি, বাড়ি চলে এলাম। আপনারাই বলুন সেদিনকে আমার কি করা উচিত ছিল? পুলিশকে জানানো দরকার ছিল, নাকি আমি না জানিয়ে ঠিক করেছি? অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমার লেখা এই ছোট্ট গল্পটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম ঘটনা আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষের সাথেই ঘটছে, যেটা আমাদের জ্ঞানে হোক অজ্ঞানে হোক ঘটছে। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।